ত্রিপুরার বিভিন্ন জেলায় ৬০টি ত্রাণ শিবিরে ২,৮০০টি পরিবারের প্রায় ১০,৬০০ জন মানুষ আশ্রয় নিয়েছেন। পশ্চিম ত্রিপুরা জেলায় সর্বাধিক ৪৮টি, খোয়াই ও ঊনকোটি জেলায় ৩টি করে এবং উত্তর ত্রিপুরায় ৬টি ত্রাণ শিবির খোলা হয়েছে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্যে অতি বৃষ্টির ফলে উদ্ভূত বন্যা পরিস্থিতি নিয়ে এই তথ্য তুলে ধরেন রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পাণ্ডে। তিনি জানান, বৃষ্টির ফলে উত্তর ত্রিপুরা, ধলাই, ঊনকোটি এবং পশ্চিম ত্রিপুরায় ভূমিধস ও গাছ পড়ে সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হয়। উনি জানান, বন দপ্তর, পিডব্লিউডি ও স্বেচ্ছাসেবীদের তৎপরতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা হয়। দুর্গতদের উদ্ধার কাজে পশ্চিম ও ঊনকোটি জেলায় মোট 14টি উদ্ধারকারী দল নিযুক্ত হয়েছে। এছাড়াও এনডিআরএফ, আসাম রাইফেলস, সিভিল ডিফেন্স, আপদা মিত্র এবং স্কাউট ও গাইডের স্বেচ্ছাসেবকরাও উদ্ধার কাজে যুক্ত হয়েছেন। সচিব জানান, গোমতী ও খোয়াই, সিপাহীজলা ও উত্তর ত্রিপুরা জেলায় মোট ৪৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 12টি সম্পূর্ণ এবং 34টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত। হাওড়া নদীর জলস্তর আজ বিকেল 5টা পর্যন্ত বিপদ সীমার উপরে প্রবাহিত হলেও পরে তা কিছুটা হ্রাস পেয়েছে। এদিকে পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার জানান, আগরতলা শহরে 173 মিলিমিটার বৃষ্টিপাতের পর 17টি পাম্প ব্যবহার করে 2 থেকে 3 ঘন্টার মধ্যে জমা জল নিষ্কাশন করা হয়েছে। রাজ্য সরকার সার্বিক পরিস্থিতির উপর নজর রাখছে এবং জনগণকে প্রশাসনের সঙ্গে সহযোগিতা ও সরকারের নির্দেশিকা মেনে চলার আহ্বান জানিয়েছেন। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজ্যের বন্যার সর্বশেষ খবর কি তা বিস্তারিত জানার জন্য এই মুহূর্তে আমি চলে যাব আমাদের প্রতিনিধি জাকির হোসেনের কাছে। জাকির, এই মুহূর্তে রাজ্যের বন্যা পরিস্থিতির কি খবর? দেখো দীপিন্দা, আজকের যে খবর রয়েছে তা আমরা সবাই দেখতে পেরেছি যে গতকাল অর্থাৎ শনিবার ভারী যে বৃষ্টি হয়েছিল, টানা 3 ঘন্টা যে বৃষ্টিপাত হয়েছিল শহরে, এবং শহর আগরতলার অধিকাংশ জায়গায় কিন্তু তলিয়ে যায় বৃষ্টির জলে এবং প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় জনসাধারণ এবং যান চলাচলও ব্যাহত হয়। সেই দৃশ্য কিন্তু আমরা পরিলক্ষিত করেছি গতকালকে। আজকের দিনে কিন্তু শহর আগরতলা শহর কিন্তু অনেকটাই যানজট মুক্ত এবং জল মুক্ত। সেই জায়গা পরিষ্কার হয়ে গেছে। যে দৃশ্য আমরা গতকালকে দেখেছিলাম, সেই জলের স্থায়িত্বটা কিন্তু নেই, তা কিন্তু পরিষ্কার হয়েছে। তবে গ্রাম অঞ্চলে যেই সব জায়গাগুলি রয়েছিল, সেই শহরের জলটা যেই মাত্র হাওড়া নদীতে ট্রান্সফার হয়ে যায় এবং নিষ্কাশনের ব্যবস্থার কারণে কিন্তু শহরটা পরিষ্কার হলেও গ্রামের যেই জল, যে নদী নালা এবং পুকুর ভরাট হয়েছিল বৃষ্টির জলে, সেই ভয়াবহতা কিন্তু এখনো কিন্তু কাটিয়ে উঠতে পারেনি জনসাধারণ। কেননা নদীর যে হাওড়া নদীর যে জলের স্রোত কিন্তু এখনো সেই আগের জায়গায় রয়েছে, এখনো কিন্তু নিচের দিকে নামার কোনো দৃশ্য আমরা দেখতে পাইনি এবং স্থায়িত্বটা বজায় রেখেছে। যদিও আজকের আবহাওয়া দপ্তরের যে বা রাজ্য প্রশাসনের যে নির্দেশিকা, যে বার্তা দিয়েছেন, আজকে যদি বর্ষণ হয় তাহলে কিন্তু আরেকটু পরিণতি খারাপও হতে পারে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু রেড অ্যালার্ট অলরেডি জারি করে দিয়েছে জেলা প্রশাসন থেকে। কিন্তু সেই ক্ষেত্রে যদি আমি তোমাকে একটা তথ্য দিতে চাই, যে যেরকমটা দক্ষিণ জয়নগর, বৌদ্ধপুকুর, বলদাখাল, চন্দ্রপুর, সেই জায়গাটা যদি আমি বলি দক্ষিণ জয়নগর এবং বরাক এলাকার দক্ষিণ জয়পুর, সেই সব এরিয়াতে কিন্তু জলের পরিমাণটা। জাকির, আমি তোমাকে একটু এই মুহূর্তে ইন্টারাপ্ট করব। এই মুহূর্তে আমি তোমাকে লাইনে থাকার জন্য অনুরোধ করব। আমাদের সঙ্গে জুড়ে গেছেন এই মুহূর্তে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র। আমরা একটু কথা বলবো মেয়র সাহেবের সঙ্গে। দীপক বাবু, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? যেটা জানার ছিল যে গতকালকের টানা বর্ষণের ফলে আগরতলা শহরে অনেকগুলো জায়গায় জল জমেছে এবং অনেকেই বলছেন
কিছু অংশে শহরবাসী বলছেন যে অনেকক্ষণ জল জমেছিল এবং অনেকেই বলছেন যে কিছুক্ষণের মধ্যে জল নেমে গেছে। আজ আমরা সাংবাদিক সম্মেলন করে ডিএম সাহেব বললেন যে 2 থেকে 3 ঘন্টার মধ্যে জল নেমে গেছে। এই যে জল নিষ্কাশনের ব্যাপারে আপনি কতটুকু সন্তুষ্ট? বলুন, আমরা আগে বলেছিলাম আমাদের সারা শহরে একটা প্ল্যান নিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহেব আমাদের একটা ট্রেনিং চলছে আগরতলা শহরকে শহরকে জলমুক্ত মুক্ত করা। সেই হিসেবে আমাদের 2018 থেকে কাজ শুরু হয়েছে। কাজ চলছে স্মার্ট সিটি, নবরণ দত্ত, উদ্যোগ দত্ত, পৌর নিগম সবাই মিলে আমরা যে একটা করা জায়গা কিন্তু এটা করছি। মূলত ট্রেনিং করে প্ল্যান ওয়াইজ একটা করা হচ্ছে। এবার বর্ষা আমি বলবো যে এবার কিন্তু আগরতলা শহরবাসী লক্ষ্য করেছে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। আপনি 3 ঘন্টায় প্রায় 200 মিলিমিটার বৃষ্টি হয়েছে দেখো, কিন্তু জল তো দ্রুত 3 ঘন্টার মধ্যেই সকলকে জল নেমে গেছে। শহরকে দেখি না। তো আমরা বলবো যে এটা একটা আমাদের যে নিকাশি ব্যবস্থা উন্নয়ন বা চিন্তা ভাবনা, এটার রেজাল্ট আমরা পেয়েছি। এটা আগামী দিনে আর আমরা করবো। আমাদের স্মার্ট সিটি কাজ চলছে, আমার পুরনো বিভিন্ন ড্রেন কাজ চলছে, খোরাখুরি চলছে সারা শহরেই। তো আমরা আশা করছি আগামী বছর এবার যে যতটা সময় জল ছিল তা থাকবেই না, বরং নতুন ভাবে আমরা চেষ্টা করছি সবটাই যাতে কোনো অবস্থাতেই কোনো জায়গাতে আমরা দেখেছি 3টা পয়েন্টে জল বেশি থাকে। আমি কালকে অনেক রাত্রে অব্দি ঘুরেছি, আজকেও বেরিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সাংসদ রাজীব ভট্টাচার্য ছিলেন, আমিও ছিলাম, আমাদের আধিকারিকরা ছিলেন, ডিএম ছিলেন, সেক্রেটারি সাহেব ছিলেন, সবাই ছিলেন। আমরা কিছু কিছু জায়গা আমরা গতকালকেও দেখেছি এবং আজকেও আমি বিভিন্ন ক্যাম্পে এখনো রাজনগর 57 বিধানসভায় রাজনগর স্কুলের ক্যাম্পে আছেনি সেন্টার হাউসে। তো আমরা বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী ঘুরেছেন। আলটিমেটলি আমরা দেখেছি যে 2টা বিষয়, একটা হচ্ছে নদীর জল। নদীর জল এটা প্রতি বছরই যখন পাহাড়ে বৃষ্টি হয় তখন জল নামে প্লাবিত হয়। সেভাবে সরকার সমস্ত ব্যবস্থা গ্রহণ করে রাখে যাতে তাদেরকে রিলিফ দেওয়া যায় কিংবা তাদেরকে নিরাপদ স্থানে ব্যবস্থা করা যায়। এবং মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন, পৌর নিগম, সমস্ত এনডিআরএফ বা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। দীপকবাবু, একটা কথা শোনা যায়, আপনার কাছে জানতে চাইবো। অবশ্যই সেটা তো আপনি বলছেন যে আগামী দিনে এই ব্যবস্থা, নিষ্কাশন ব্যবস্থা আরো ভালো হবে বলে আপনি আশ্বাস দিচ্ছেন। এখন একটা জায়গা হচ্ছে যে অনেকেই বলছেন যে কিছু নতুন জায়গায় জল জমা, কিছু কিছু নতুন এলাকায় যেখানে আগে জল জমা। আমরা লক্ষ্য করেছি আমরা তুমি জায়গাটায় কিছুটা জল থাকে বেশিক্ষণ, রবীন্দ্র সংলগ্ন কোনাটায়, আর আবার থাকে গণরক্ষাগুলি, যেটা বলা মনে করে গণরক্ষাগুলি। এটা আমরা এখানে ডাবল পাম্প আছে, চেষ্টা করা হয়, কিন্তু যে পরিমাণে বৃষ্টি হয় সেই অনেক কিছু সময় লাগে। যাই হোক, আমরা আরো এডিশনাল 3টি পাম্প আগরতলা শহরে বসানোর জন্য আমরা অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছি। একটা হবে শকুন্তলা রোডে আপনার, আরেকটা হবে কৃষ্ণনগর সৎসঙ্গ আশ্রমে যেটা জল থাকে অনেকটা, কিছুক্ষণ বেশি জল থাকে। এটা রামনগর 4 নম্বর, 6, 7, 8, 9 সবগুলি জল রেখে আমরা জায়গা করতে পারি। মেনলি একটা পরিকল্পনা আমাদের আছে। আমি কার্যক্রমে আমরা ড্রেনগুলি নিয়মিত পরিষ্কার করা, সাফাই করা এবং আধুনিক পদ্ধতিতে বিজ্ঞানসম্মত ভাবে ড্রেনগুলি ক্লিন করার ক্ষেত্রে আমরা দিয়েছি বলেই এবার রেজাল্ট পেয়েছি। এবার এত বর্ষা তো বেশ করে জল থাকেনি। তো আমার বিশ্বাস যে আমরা যে কাজগুলি আমাদের নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, রাজ্য সরকারের তরফ থেকে, স্মার্ট সিটি, পৌর নিগম বা নগরায়ণ উদ্যোগ বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে সেগুলি যদি কাজ সম্পন্ন হয়ে যায়, আমার মনে হয় যে আগামী বর্ষাতে আমরা শহরবাসীকে আরো ভালো রাখতে পারবো। এটা আমার বিশ্বাস। সবটাই নির্ভর করছে শহরবাসীর কিছু সহযোগিতা করতে হবে। আমরা এবার লক্ষ্য করেছি যখন বৃষ্টির জল কম হচ্ছে, আমাদের লেবাররা তাতে করে কিন্তু এই বর্ষার মধ্যে কিন্তু ছিল কাজে প্লাস্টিক আপনার পাম্পের নিচে এসে ব্লক করে দিচ্ছে। বিভিন্ন জায়গায় জলটা বেরোতে হচ্ছে না, পাম্পে এসে জলটা যেখান থেকে জলটা বের করা হয় সেখানে জলগুলি সময় আসতে পারছে না, কারণ এখানে আবর্জনা, প্লাস্টিক, বোতল সমস্ত কিছু মানুষ কিন্তু ড্রেনে ফেলে দেয়। এটাও আমাদের একটু লক্ষ্য রাখতে হবে এবং সতর্ক হতে হবে এবং মানুষকে আমরা বলবো যে আমরা তো কাজ করছি এবং সরকার কাজ করছেন, কিন্তু আপনাদের সহযোগিতা করতে হবে। ভোগান্তি কিন্তু সবারই হয়, এরকম না বিষয়টা। দীপকবাবু, আরেকটা অভিযোগ অনেকেই করছেন যে এই যে হাওড়া নদীর জল, এমনিতে উজানে বৃষ্টির জন্য হাওড়া নদীর জল বাড়ছিল, তার মধ্যে আগরতলা শহরের জল পাম্প করে হাওড়া নদীতে ফেলার পরে দক্ষিণাঞ্চলটা অনেকটাই কিন্তু বানভাসী হয়েছে এবং তার জন্য দক্ষিণাঞ্চলের জন্য ভাবা হচ্ছে না বলে অনেকে অভিযোগ করছেন। আপনি কি মনে করেন? এটা ট্রেনিং চলছে, এটা আলটিমেটলি তো শহরের জল তো আপনার কাটাখাল এবং হাওড়া নদী চলতে হবে। আপনি বৃষ্টি জমানো জলটা
যেটা এই জলটা আপনার বলবো যে বের করতে হবে, এটা নদী করতে হবে। আর হাওড়া নদীটা বলে দিচ্ছি এটা বহু ধরে এটা তো প্ল্যানিং চলছে। সরকার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সার্বিকভাবে টোটাল আগরতলা শহর এবং রাজ্যের সমস্ত বন্যা পরিস্থিতি নিয়ে উনি আলোচনা করবেন। সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সেই পরিকল্পনার মতো কাজও চলছে অনেক জায়গায়, কিন্তু আগামী দিনে চলবে। এটা খুব ভালো লাগলো। এবার কিন্তু খুব তাড়াতাড়িতে যত বেশি জল হয়েছে পরিমাণ, কিন্তু তার আগে জলটা নেমে গেছে। এটা আমি বলবো যে শহরবাসীদের সহযোগিতা চাই। আমরা নিয়মিত এবার দেখেছি যে কোন কোন জায়গায় বেশিক্ষণ থাকে, কোন কোন এলাকায়, সেগুলি আমরা পর্যবেক্ষণ করেছি এবং আগামী দিনে আমরা ভিজিট করে বর্ষাকাল হয়ে এখন দেখবো আমরা বাকি থাকবো। দীপকবাবু, একটা শেষ প্রশ্ন আপনার কাছে, বন্যা দুর্গতদের পাশে কিভাবে নিগম আছে? হ্যাঁ, বন্যা দুর্গতদের পাশে নিগম, পুর নিগম কিভাবে আছেন আপনারা? আমরা আমাদের সমস্ত কর্পোরেটররা, আমাদের এসপি কমিশনাররা, আমাদের আধিকারিকরা প্রত্যেকে সমস্ত শেখা হবে, তাদের দেখভাল করছে, তাদেরকে যাতে উদ্ধার করে ওই ক্যাম্পে আনা হচ্ছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। স্বাভাবিকভাবে সরকার, আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আমাদের সরকার জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন এবং সমস্ত প্রশাসন কিন্তু কাজ করছে। পাশাপাশি আমাদের দলীয় ভাবে বলতে আপত্তি নেই, আমাদের দলীয় কার্যকর্তা যারা আছে ভারতীয় জনতা পার্টি, দেখি প্রত্যেকটি আপনার এই ধরনের ক্যাম্পে মানে যেখানে শেল্টার হাউস আছে, যেখানে আশ্রয় নিয়েছে মানুষ নিরাপদ জন্য, সেখানে তারা কিন্তু খুব আন্তরিকতার সঙ্গে তাদেরকে দেখভাল করা, তাদের খাওয়া দাওয়া এবং তাদের পোশাকপত্র দেওয়া, সবটা সরকারের পাশে থেকে কাজ করছে। এটা একটা ভালো লক্ষণ, এটা সবাই করছে, অনেক এনজিও করছে, আমার ভালো লাগছে। আমাদের দলের পক্ষে করা হচ্ছে, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী নিজেও একটা ব্যস্ততার মধ্যে কিন্তু আজকে সারাদিন ঘুরেছেন, গতকাল খোঁজ নিয়েছেন, কিন্তু প্রক্রিয়াতে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আমার সেই নির্দেশে আমরা কাজ করছি। অসংখ্য ধন্যবাদ দীপকবাবু, আপনি সঙ্গে থাকার জন্য, ব্যস্ততার মধ্যে আছে। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন আমাদের সঙ্গে ছিলেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র, এবং উনি বলছিলেন এই সাময়িক যে জল জমে এবং খুব দ্রুত গতকাল জল নিষ্কাশন হয়েছে বলে উনি দাবি করছিলেন, এবং আগরতলা শহরে যে জল জমেছিল অধিক বৃষ্টির ফলে তা কিন্তু 2 থেকে 3 ঘন্টার মধ্যেই জল নেমে যায় এবং সেটা পাম্প আউট করা হয় বা উনি দাবি করেছেন। এবং শহরের দক্ষিণাঞ্চলে জল জমে যাওয়ার যে কথাগুলো, অনেক অভিযোগগুলো আসছিল এই হাওড়া নদীতে জল বেড়ে যাওয়ার ফলে, এবং আগরতলা শহরের জলটা পাম্পিং করে হাওড়া নদীতে এবং কাটাখালে ফেলার ফলে এই কাটাখাল এবং হাওড়া নদীর অন্য পাশগুলো যে ভাসছে, প্লাবিত হচ্ছে, তা নিয়ে বলছে আগামী দিন পরিকল্পনা রয়েছে। মেয়র বললেন। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে জুড়ে রয়েছেন আমাদের প্রতিনিধি জাকির হোসেন, যে একদম মাঠ থেকে একদম খুব কাছ থেকে দেখেছেন, এবং আপনাদের জানি রাখি গতকাল সারা রাত কিন্তু জাকির যারা বন্যা দুর্গত তাদের পাশে ছিলেন এবং মাঠে ছিলেন, সেখানে যত রকম ভাবে সহায়তা করা যায় বন্যা দুর্গতদের সবটাই কিন্তু জাকির করেছেন। জাকির, যেটা তুমি বলছিলে যে গ্রামাঞ্চলে এখনো জলের পরিবেশ এখনো ঠিক সেভাবে পরিষ্কার হয়নি। হ্যাঁ দীপেন্দা, যেটা বলছিলাম যে আমিও শুনেছি পৌর নিগমের মেয়র যে বক্তৃতা রেখেছেন, ওনার সঙ্গে আমি সহমত পোষণ করছি যে উনি বলেছেন যে রাজ্যের যে বাড়ি বর্ষণের পরে যে শহরের যে জলটা ছিল 2 থেকে 3 ঘন্টার মধ্যে নিষ্কাশন করা হয়েছে, তা স্বাভাবিক, তা সত্য। যেহেতু শহরতলিতে শহরের মধ্যে 4-5টা নিষ্কাশন পাম্প রয়েছে, সেই পাম্পের মাধ্যমে জলটা নিষ্কাশন করা হয়েছে এবং শহরবাসীকে সেই জল মুক্ত করে তাদেরকে একটা স্বস্তির প্রভাব ফেলতে পেরেছেন এবং তারা সক্ষম হয়েছেন পৌর নিগম। অন্যদিকে যদি আমি বলি যে গ্রামের দিকটা যদি দেখি, শহরের দক্ষিণাঞ্চল যেটা যদি দেখি, শহরকে জলমুক্ত করে কিন্তু তাদেরকে কিন্তু ভয়াবহ একটা পরিস্থিতি স্বীকার করতে হয়েছে। এখনো বর্তমান পরিস্থিতি যা রয়েছে, তো শহর দক্ষিণ অঞ্চলে যে বাড়িঘরটি রয়েছে তাদের অবস্থা কিন্তু অনেকটা ভয়াবহ। তাদের ঘরের একদম কারো ঘরে একদম চাল ছুঁই অবস্থা রয়েছেন, এবং সেই সব ঘর থেকে তারা তাদের আসবাবপত্র নিয়ে তারা বেরিয়েও আসতে চাইছে না। তাদের জানমালের একটা মায়া রয়েছে, কি অনেকটা সময় চোরের একটা উপদ্রব রয়েছে, সেই অনেকের পরিস্থিতির উপর ভিত্তি করে তারা যদি ঘর ছেড়ে শেল্টার হাউসে আশ্রয়ও নেই, সেক্ষেত্রে আবার একটা দুশ্চিন্তায় তারা ভুগছে, চোরের একটা উপদ্রব বেড়ে যাচ্ছে। সেই বন্যার সুযোগ নিয়ে কিন্তু অনেকের জানমালও চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা। সেই ক্ষেত্রে কিন্তু চোরের একটা সক্রিয় ভূমিকা রয়েছে। আরেকটা বিষয় হলো যে আমি যেটা বলতে চেয়েছিলাম, তোমার হাওড়া নদীর বাঁধের যে একদম বর্ডার সংলগ্ন দক্ষিণ জয়পুর এলাকা, দক্ষিণ জয়পুর যে চৌমুনিটা রয়েছে, দক্ষিণ জয়পুর চৌমুনি থেকে একদম 0 পয়েন্ট বর্ডার যে লোহার ব্রিজ পর্যন্ত, সেই জায়গাতে যেটাকে বলা হয় ওয়াটার পাম্প সংলগ্ন একটা পুকুর রয়েছে, সেখানে কিন্তু 7টি লিকেজ
আমরা দেখতে পেয়েছি, এবং হারো নদীর জল মাটির নিচ দিয়ে ওই পুকুরের মাঝখান দিয়ে উগলে বেরোচ্ছে, একদম স্পষ্ট বোঝা যাচ্ছে 7টি লিকেজ। এই লিকেজ গুলি যদি আস্তে আস্তে বড় আকার ধারণ করে, সেই জায়গাতে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, তাহলে কিন্তু আগরতলা শহরের মানচিত্রই কিন্তু পাল্টে যেতে পারে। কেননা জয়পুরের যে হারো নদীর বাঁধটা সবচেয়ে উঁচু বাঁধ, এবং সেই বাঁধটার দক্ষিণে একদম বন্যায় প্লাবিত, কিন্তু উত্তর সাইডে কিন্তু এক পশলা জলও নেই। আচ্ছা, বাঁধের উপরে দাঁড়ালে স্পষ্ট বোঝা যায় যে একদিকে অনেক নিচু পর্যন্ত থাকলেও সেখানে জল নেই, কিন্তু বাঁধের ঠিক উল্টো সাইডে যদি আমরা লক্ষ্য করি একদম বন্যায় প্লাবিত। যদি কোন রকমে এই বাঁধ লিকেজ হয় বা বাঁধ ভেঙে যায়, তাহলে কিন্তু আগরতলা শহরের মানচিত্র পুরোটাই পাল্টে যেতে পারে। যেই পরিশ্রমটা প্রশাসন উদ্যোগ নিচ্ছে না তা আমি বলছি না, কিন্তু শহরটাকে পরিষ্কার মানে নিষ্কাশন করার ব্যবস্থা যত দ্রুত হচ্ছে, গ্রামাঞ্চলে কিন্তু সেই ধরনের ভূমিকা কিন্তু পৌর নিগম বা প্রশাসনের আমরা সেইভাবে দেখতে পাচ্ছি। জাকির আরেকটু আমরা টু দা পয়েন্ট জানার চেষ্টা করব। এই যে তুমি বলছিলে যে 7টি লিকেজ খালি চোখে ধরা পড়েছে, যেখান থেকে জল বেরিয়ে আসছে, পুকুরে প্রবেশ করছে, এই ধরনের আমরা দেখেছি চন্দ্রপুর আড়ালিয়াতেও বাঁধ ভেঙে যাচ্ছে, সেখানে ফ্যালিসিটিং এর কাজ চলছে বৃষ্টির মধ্যে এই ভাঙা অবস্থায়। এখন এই যে র্যাট হোল বলা হয়, কিছু র্যাট হোল থাকে, কি দেখা যায় এই যে সারা বছর কি এইগুলোকে মেনটেনেন্সের কাজ কি হয় না, বাঁধ মেনটেনেন্সের কাজ কি হয় না? কারণ গতবার বন্যার পর আমরা দেখেছিলাম বাঁধ বন্ধ করে দিয়েছিল প্রশাসন, এবং তারপর বলেছিল যে বাঁধের মেনটেনেন্স কাজ চলবে, সেগুলো কি করা হয়নি বলে মনে হচ্ছে? দেখো বিপেন্দ্র, একদম স্পষ্ট ভাবে আমি এই বিষয়ে তোমার এই যে প্রশ্নের উত্তর স্পষ্ট ভাবে দিতে চাই। বাঁধের নির্মাণের কাজ করছে না আমি সেটা বলবো না, প্রশাসন আর সরকার টাকা বরাদ্দ করছে এবং সাংবাদিক সম্মেলন করে গালগড়া ভাষণও দিচ্ছে এবং বুঝিয়েও দিচ্ছে যে আমরা প্রশাসন এই টাকা বরাদ্দ করেছি, কাজ করছে। কিন্তু আমার চোখের দেখা যে জয়পুর যে দক্ষিণ জয়পুরের যে অংশের কথা বললাম তোমাকে, আজ থেকে 6 মাস আগে রাস্তা এই বাঁধটাকে মেরামত করার জন্য যে সিমেন্টের বোল্ডার বানানোর কথা ছিল, সেই বোল্ডারের কাজ 1 সপ্তাহ যদি হয় তাই 3 মাস বন্ধ থাকে, আবার যদি 1 সপ্তাহ হয় 3 মাস বন্ধ থাকে। কিন্তু এখন বর্ষা সিজন চলছে, সে তুমি যদি মনে করো, যদি আমরা সেই ছবি আমি কি তোমাকে পাঠাতে পারি কাল সকালে, যে এখনো বোল্ডার গুলো রাস্তাতে ফেলে রাখা হয়েছে, সেই বোল্ডার গুলো নিচে নামিয়ে যে তাকে ড্রেসিং করা হবে, সেই ড্রেসিং পর্যন্ত এখনো করেনি, কিন্তু বোল্ডার গুলো খালি জায়গায় এখনো পড়ে আছে। কিন্তু তাদের যে গাফিলতি রয়েছে, তাদের যে কাজের গতির যে মান অনেকটা ক্ষীণ, সেটা তুমি স্পষ্ট চোখে দেখা যায় সেই দক্ষিণ জয়পুর গেলে। কিন্তু বাঁধ নির্মাণের কাজ কিন্তু আমি সাহেবের সঙ্গে কথা বলেছি এবং যারা প্রশাসনিক আধিকারিক রয়েছেন তারা অনেক সময় আমি প্রশ্ন করেছি যে আপনারা বাঁধ নির্মাণের কি পরিকল্পনা নিয়েছেন। ওনারা কিন্তু স্পষ্ট বলেছেন অনেক টাকা বরাদ্দ করা হয়েছে এবং কাজ একদম চলমান। কিন্তু কিছু কিছু জায়গাতে এইসব বন্যার পরিস্থিতি এবং এই ভয়ানক দৃশ্যগুলি দেখার আগে আমরা এটাও দেখছি যে কিছু কিছু জায়গায় কাজ চলছে, নির্মিত হচ্ছে, কাজ চলাকালীন অবস্থায় বর্ষা চলে এসছে, সেই জায়গাতে কিছু কিছু জায়গা খনন করেছে মেরামতের জন্য। এই খনন জায়গাগুলি কিন্তু এখন জলে ভরা রয়েছে, এখন ওই জায়গাগুলি যা চওড়া ছিল এখন কিন্তু সরু হয়ে গেছে। যে কোনো সময় এই সরু জায়গায় লাল মাটি যেহেতু তা ধাক্কা দিতে পারে এবং আস্তে আস্তে কিন্তু ভাঙনও শুরু হয়ে গেছে। যদি এইসব, যেহেতু প্রশাসন জানে যে সামনে বর্ষা সিজন চলছে, বর্ষা আসছে, যখন বর্ষার সিজন ছিল না তখন কেন এইসব করা হয়নি, যখন যদি করা হয় তখন কেন তার মানে তৎপরতা দেখানো হয়নি। এখন যখন বর্ষা চলছে, বর্ষা সিজনে তুমি দেখতে পাবে যে শহরের চারিদিকে নির্মাণের হিরিক চলছে, প্রচন্ড ঝড় গতিতে কাজ চলছে, কিন্তু এই কাজগুলি কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন করছে এই কাজগুলি যদি যখন বর্ষার শুকনো মরশুম ছিল সেই শুকনো মরশুমে কেন এই কাজগুলি করা হয়? অবশ্যই এই প্রশ্ন অবশ্যই জাকির উঠবে এবং এই প্রশ্ন উঠছে, অনেকেই অভিযোগ করছেন, অনেকেই প্রশ্ন তুলছেন এবং সেগুলো অবশ্যই আমরা সেটা খণ্ডন করবে, নিশ্চয়ই প্রশাসন খণ্ডন করবে কেন এগুলো আগে করা হয়নি। তবে আমরা এখন এই মুহূর্তে যেটা জানার চেষ্টা করছি তোমার কাছে, অবশ্যই তুমি পুরো রিপোর্ট দিলে আমাদের এবং তুমি গ্রাউন্ডে রয়েছো, আরেকটা জিনিস ছোট্ট করে জানতে চাইবো তোমার কাছে যে ত্রাণ শিবির যে বিলি হচ্ছে, যে এখানে বলা হয়েছে প্রায় 48টি ত্রাণ শিবির খোলা হয়েছে, রিলিফ ক্যাম্প খোলা হয়েছে পশ্চিম ত্রিপুরায়, ত্রাণ শিবিরের কি খবর, সবাই ঠিকঠাক ভাবে রিলিফ পাচ্ছে কিনা?
ত্রাণ শিবিরের কথা যদি আমি বলি, এখনো পর্যন্ত সেই রকম কোনো অভিযোগ আমার কাছে অন্তত আসেনি যে ত্রাণ শিবিরের থেকে কোনো কিছু সাহায্য পাইনি। কিন্তু আমি আমার চোখে দেখা প্রশাসনিক ভাবে বিভিন্ন ওয়ার্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে, বিভিন্ন ভূত যে নেতৃত্বরা রয়েছেন সেই বুথের নেতৃত্বদের দায়িত্ব রয়েছেন, এবং বুথের নেতৃত্বরা এবং কাউন্সিলর তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করছে তাদের নিজ নিজ এলাকায় তাদের যে বন্যায় কবলিত যে যারা বানবাসীরা রয়েছেন তাদেরকে সহযোগিতা করেন। তার পাশাপাশি কিন্তু শুধু প্রশাসনিক সাহায্য না, কিছু এনজিও এবং কিছু সামাজিক সংস্থাগুলো যেগুলি রয়েছে তারাও কিন্তু অনেকটা সেইভাবে ঝাঁপিয়ে পড়েছে উদ্ধার কাজে বা ত্রাণ শিবির নিয়ে। কিন্তু আরেকটা বিষয় উঠে আসছে যে যখনই রাজ্য একটা ভয়াবহ বন্যা পরিস্থিতি বা প্রাকৃতিক দুর্যোগ চলে আসে, সেই ক্ষেত্রে কিন্তু দল মত নির্বিশেষে যে কোনো সবাই এগিয়ে আসার চেষ্টা করে মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে একটা বিরোধী দলের থেকে একটা অভিযোগ আসছে যে বিরোধী দল থেকে যদি কোনো ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হয় তাদেরকে সেই ত্রাণ সামগ্রী বিলি করার সেই সুযোগ দেওয়া হচ্ছে না। স্থানীয় কিছু নেতা বাধা দিচ্ছে, প্রশাসনও কিছু সহযোগিতা করছে না। কিন্তু সেই ক্ষেত্রে আমি যেটা বলছি দিবেন্দা, এই ভয়ানক পরিস্থিতিতে রাজনীতির ঊর্ধ্বে অনেকে কিন্তু কাজ করতে চাইছে, পাশে দাঁড়াতে চাইছে। হয়তোবা বন্যার পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে যার যার রাজনীতিতে মেতে উঠতেই পারে, কিন্তু এখন আমাদের কর্তব্য হচ্ছে একে অপরের পাশে দাঁড়ানো। যে জায়গাতে মানুষ স্থানীয়রা এবং যারা একটু যতটুকু তার স্বার্থ অনুযায়ী নেমে আসছে তাদেরকে সুযোগ দেওয়া উচিত। সেই ক্ষেত্রে যদি কেউ বাধা দেয়, প্রশাসন তাদের ভূমিকা নেওয়া উচিত। কারণ কেননা এখন এই পরিস্থিতিতে একে অপরের হাত ধরা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা হতে পারে না। একদম জাকির, অসংখ্য ধন্যবাদ জাকির সার্বিক পরিস্থিতি তুলে ধরার জন্য। এবং তুমি গ্রাউন্ডে রয়েছো, তবে অবশ্যই তোমাকে অনুরোধ করব সাবধানে থেকে সবার পাশে থেকো, মানুষের পাশে থেকো যতটুকু সম্ভব, এবং যতটা নিউজ কভার করা সম্ভব সেটা অবশ্যই তোমার মাধ্যমে আমরা জানতে পারবো। অসংখ্য ধন্যবাদ জাকির সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, আমাদের প্রতিনিধি জাকির হোসেন আপনাদের একটা সার্বিক চিত্র তুলে ধরলো এই মুহূর্তে পশ্চিম ত্রিপুরা এবং আগরতলা শহরে যে অতি ভারী বর্ষণ হয়েছে এবং তার ফলে যে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে, সেখানে মানুষদেরকে উদ্ধার কার্য চালিয়ে সেখানে প্রশাসন বিভিন্ন রিলিফ ক্যাম্পে 48টি রিলিফ ক্যাম্প খোলা হয়েছে পশ্চিম ত্রিপুরায়, সেই রিলিফ ক্যাম্পে রাখা হয়েছে। এখন বৃষ্টির হলে নদীতে জল বাড়বে, নিচু জায়গায় জল জমবে, এটা খুবই স্বাভাবিক, এটা প্রকৃতির নিয়ম। এই পৃথিবীর প্রত্যেক প্রান্তে কখনো না কখনো কিছু না কিছু প্রাকৃতিক দুর্যোগের শিকার। তবে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমরা কতটা তৈরি থাকি সেটা হচ্ছে মূল বিষয়। আমরা কতটা তৈরি থাকি, এবং সেটা হচ্ছে আমরা মুখে অনেকেই বলি, আসলে দুর্যোগ মোকাবেলায় আমরা কতটা তৈরি থাকি সেটা আমাদের আগে থেকে জানতে হবে। মৌসুমের প্রথম ভারী বর্ষণে যদি এই পরিস্থিতি হয় তাহলে আগামী দিনে কি হতে পারে সেটাও কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। হাওড়া নদীর বাঁধের করুণ দশা, গত আগস্ট মাসে বাঁধের ওপর যানবাহন চলাচল নিষেধাজ্ঞা করেছিল প্রশাসন। তাহলে এখন প্রশ্ন যে বিগত 9-10 মাসে ঝুঁকিপূর্ণ বাঁধগুলো মেরামত করা গেল না কেন? আমাদের প্রতিনিধি জাকির হোসেন বলছিলেন যে দক্ষিণ জয়পুর ওইখানটায় 7-8টা লিকেজ দেখা যাচ্ছে এবং খালি চোখে দেখা যাচ্ছে জল প্রবেশ করছে। আমরা চলুন একটু কথা বলি। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন বিশিষ্ট প্রকৌশলী তথা সমাজ সচেতক বিশ্বজিৎ চক্রবর্তী। ওনার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা জেনে নেওয়ার চেষ্টা করব যে এই যে ঝুঁকিপূর্ণ বাঁধগুলো সেগুলোকে আগে থেকে মেরামত করা গেল না কেন, এবং চন্দ্রপুর আড়ালিয়ায় বাঁধ ভাঙার মুখে ফেলেসিটিং এর কাজ এখন করা হচ্ছে তড়িঘড়ি, এই কাজ আগে কেন করা গেল না? আসলে সবটাই কি প্রাকৃতিক দুর্যোগ, না কোথাও গাফিলতি আমাদেরও থাকে? আমরা কি পারতাম বিগত দিন থেকে শিক্ষা নিয়ে আরো একটু তৈরি থাকতে? এখন তাহলে পরিস্থিতি এতটা ভয়াবহ হয়তো বা নাও হতে পারতো। বিশুদ্ধ বাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। নমস্কার। হ্যাঁ, নমস্কার। বিশুদ্ধ বাবু, একটা কথা হচ্ছে যে গতকাল রাতে যে আগরতলা শহরে যে ভারী বর্ষণ হয়েছে, রাতে বলতে সন্ধ্যার পর, সেখানে অনেকটা জল জমেছে শহরে। 2-3 ঘন্টার মধ্যে জল নেমে গেছে, সেটা শহরবাসী দেখেছে, পাম্প আউট করা হয়েছে। তবে এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই প্রশ্ন করছেন যে শহরের দক্ষিণাঞ্চলে এখন প্লাবিত, এমনকি যে বাঁধ রয়েছে হাওড়া নদীর বাঁধ, সেই বাঁধের কন্ডিশনও খুব একটা ভালো না। শহরের দক্ষিণাঞ্চলে বলা হচ্ছে যে এই যে লিকেজ, খালি চোখে লিকেজ দেখা যাচ্ছে, সেখানে প্রচুর পরিমাণে জল প্রবেশ করছে। আমরা দেখলাম আড়ালিয়ায় বা এই যে চন্দ্রপুর এলাকায়, সেখানে বাঁধে অনেকটা ফাটলের মতো দেখা দিয়েছে, সেখানে ফেলেসিটিং এর কাজ হচ্ছে বৃষ্টির মধ্যেই। এখন এই কাজগুলো কি আগে করা যেত না, বা কোনো একটা জায়গায় কি আমরা কড়াইয়ের মতো বলে বারবারই শুধু এইভাবে জল নিয়ে ভুগতে থাকবো?
অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আগরতলা শহর নো ডাউট করাইয়ের মতো, এবং এই প্রবলেম আগরতলাবাসী গত 2 দশকেরও আরো অনেক আগের থেকে দেখে আসছে, চলছে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে পরেই আপনার এই জল জমে যাচ্ছে। এটা গতকালকের যেটা মনসুনের যেটা বৃষ্টি হয়েছে, এটা একদমই নর্মাল বৃষ্টি, এরকম কোনো হেভি রেইন এরকম না যে এক্সেসিভ রেইন, এরকম বলা যাবে না এটাকে। তারপরও কিন্তু যেটা দেখা গেছে, এটাতে জনগণের স্বাভাবিক একটা পারসেপশন এখানে যেটা তৈরি হয়েছে যে বছর পর বছর সরকার আসছে যাচ্ছে, মানে সেরকম কতটা ইমপ্রুভ হচ্ছে অবস্থার। এই জায়গাটাতে প্রসঙ্গক্রমে জনসাধারণের চোখে অনেক কিছু আপনি যেটা পয়েন্ট আউট করেছেন, এই জিনিসটা জনসাধারণের চোখে উঠে এসছে কিছু কিছু কাজ, যেমন এই বর্ষা, তো এটা তো এমন না যে এটা তো রেইনি সিজনই না, তো রেইনি সিজনে তো বৃষ্টি হবেই, তো স্বাভাবিকভাবে কিছু কাজ নেওয়া হয়েছে এই সময়ই। তো এগুলো যেগুলো আগে নেওয়া উচিত ছিল, এই জায়গাটা ওভারঅল পার্সপেক্টিভ বিচার করে আমি 2-একটা কথা বলতে চাইবো এখানে। একটা হচ্ছে কি, জল জমেছে, অ্যাকচুয়ালি কি এই ধরনের সিচুয়েশন চ্যালেঞ্জিং সিচুয়েশন, তো পাবলিক কি দেখছে, জল জমেছে, জল জমাতে ওদের প্রবলেম হচ্ছে, মানে অবস্থা সেরকম কোনো উন্নতি দেখা যায়নি প্রাথমিকভাবে। এটা ঠিক যে পাম্প চালানোর পরে অল্প সময়ের ভিতরে জলটা নেমে গেছে, এটা বলতে পারেন যে এটা একটা পজিটিভ ডেভেলপমেন্ট। হ্যাঁ, কিন্তু জনসাধারণ প্রথমেই যেটা দেখেছে অনেক জায়গাতেই, আমাদের এখানে এই জল জমলে পরেই জনসাধারণের একটা অংশ স্বাভাবিকভাবে উঠে আসছে, আমাদের এই স্মার্ট সিটি নিয়ে হাসি ঠাট্টা করছে, এবং এগুলো নিয়ে করতেই পারে। কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গি থেকে আমি 2-একটা কথা বলতে, মানে দৃষ্টিভঙ্গি যে হওয়া উচিত, এটা নিয়ে আমার 2-একটা সাজেশন থাকবে। এটা জনসাধারণের কথায় আপনারা ডিমোরালাইজ না হয়ে আপনারা এই যে চ্যালেঞ্জিং সিচুয়েশনটা থেকে কিছু শিক্ষা নেওয়ার দরকার আছে আমার মনে হয়। এটা কিছু যে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে, ঠিকঠাক হচ্ছে কিনা জিনিসগুলো। প্রথম পয়েন্ট হচ্ছে কি, বর্ষার ভেতরে রাস্তা সাইডে ড্রেনের কাজ নেওয়া, এবং সেই কাজগুলো সঠিক হচ্ছে কিনা, যে পারপাসে নেওয়া হচ্ছে পারপাসটা ঠিক আছে কিনা, এগুলা একটু ভেবে দেখার দরকার আছে। হ্যাঁ, দ্বিতীয় কথা, মানে এগুলো ভেবে দেখার দরকার, এই জন্য আমি বলছি, আমি এখান থেকে কোনো সাজেশন দিতে চাইবো না, কিন্তু এগুলো ভেবে দেখার ব্যাপার আছে। ধরুন আপনি একটা জিনিস, ধরুন এই সরকারও 7 বছর চলছে, হয়ে গেছে অলরেডি, তো ওনারা কোনো না কোনো, এখন ধরুন এই সিচুয়েশনে কি হয়, কিছু মানুষ এফেক্টেড হচ্ছে, আর কিছু মানে এগুলো নিয়ে প্রশ্ন উঠছে টেকনিক্যাল, আর কিছু হচ্ছে ধরুন ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া, দুটো ইস্যু। আরেকটা হচ্ছে কি, এই যে আপনি বললেন ডেঞ্জার, যেটা এটা আরেকটা ইস্যু। এটা তো এখন টেকনিক্যাল ইস্যুটা, তো টেকনিক্যালি আপনারা যাদেরকে এনগেজ করেছেন এই সলিউশন, মানে আপনাদের এই জলটা যাতে কম জমে এটার উপরে, এটা নিয়ে আপনারা স্যাটিসফাই কিনা, এটা সরকারের ভেবে দেখার দরকার। বিশেষভাবে এখানে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। এই যে আগরতলা শহর বলুন বা ত্রিপুরা রাজ্য বলুন, ত্রিপুরা রাজ্যের মাটি কেমন, ত্রিপুরা রাজ্যের জল কোথা থেকে কোথায় যায়, ইতিহাস কি বলছে, বা বর্তমান পরিস্থিতি কি, আগামী দিনে কি হতে পারে, এইটার সিদ্ধান্ত নেবার দায়িত্ব কার হওয়া উচিত? ত্রিপুরার যারা ত্রিপুরার সন্তান বা ত্রিপুরার যারা প্রকৌশলী বা যারা আছে, নাকি ধরুন যারা ত্রিপুরাকে খুব একটা বেশি ভালো জানে না, এমনও শোনা যায় যে তারা ত্রিপুরাকে ভালো বেশি জানে না বা হয়তো কারণেই তারা কাগজে কলমে সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে সেই সিদ্ধান্তগুলো খুব একটা বেশি কার্যকর হচ্ছে না। আপনার কি মনে হয়? এইটা তো আপনি একদম সঠিক জায়গায় কথাটা বলেছেন, একদমই সঠিক বলেছেন। হচ্ছে কি, ব্যাপারটা শুধু এইটার ব্যাপার না, আরো কিছু ব্যাপার আছে যেখানে, যেমন আমাদের এখানে গভর্নমেন্টই আলটিমেটলি রেসপন্সিবল হয় সবকিছু দিয়ে। এই জন্য আমি বলবো গভর্নমেন্টকে কিছু কিছু জিনিস নিয়ে মানে একটু সচেতন হওয়ার দরকার আছে। এই জন্যই বললাম যে চ্যালেঞ্জিং সিচুয়েশন সরকারের কাছে একটা অপরচুনিটি তৈরি করে টু রিভিউ দ্য হোল ইস্যু। আমি কার ডিসিশনের বেসিসে আমি কাজগুলো করাচ্ছি, এই ডিসিশন, এই টেকনিক্যাল ডিসিশন গুলো আমি কি এটা কি লোকাল ইঞ্জিনিয়ার করছে বা বাইরের করছে? লোকাল যারা করেছে ওরা যদি একবার যদি ওদের যদি সাকসেস না পেয়ে থাকে, তাহলে আমরা অল্টারনেটিভ যারা আছে ওদের কাছ থেকে সাজেশন নিতে হবে আমাকে। হ্যাঁ, মানে আমি একজনকে যাকে দিয়ে করছি ওকে দিয়ে আমি যদি করতে থাকি তাহলে কি হবে, আমার তো সলিউশন, আমি তো ইফ আই এম নট স্যাটিসফাইড দেন স্টিল আই এম ডিপেন্ডিং অন দেম।
তাহলে আমরা কি লাভ হলো? আপনি এই জায়গাটাতে পলিটিক্যাল ডিসিশনের ব্যাপার আছে উপরের দিক, পলিটিক্যাল বলবো না আমি, এটা টপ মানে লিডারশিপ, যেমন সেক্রেটারি থেকে নিয়ে চিফ ইঞ্জিনিয়ার থেকে নিয়ে পুরোটা উপরের দিকে টপ লেভেল লিডারশিপের ব্যাপার আছে আমি বলবো। এগুলো পুরোটা এগুলো এটা একটা মানে আই ওপেনার। দেখুন, এটা জনগণ সাধারণ গ্রাউন্ড লেভেলের লোক যেটা বুঝে অনেক সময় যে কোনো একটা ড্রেন কনস্ট্রাকশন নিয়ে, এটা দেখা যায় আমাদের অনেক টেকনিক্যালি যারা এটাকে অ্যাপ্রুভ করছে ওনাদের ব্রেইনে কি এটা আসছে না, না এসে থাকলে কেন আসছে না? তাহলে ওনাদের আমি কন্টিনিউ যদি করতে থাকি তাহলে তো রিপিট হয়ে যাবে না জিনিসগুলো। এইগুলো আমার মনে হয় ভেবে দেখার দরকার আছে। এটা একদম একটা সিম্পল নজরে আমরা যদি দেখি, সাধারণ মানুষের নজরে যদি দেখি, আমরা আগরতলা শহরের ক্রিম সিটির কথা বলছি, আগরতলা শহরের প্রাণ কেন্দ্র, RMS চৌমুহনী, মেলার মাঠ, গণরাজ চৌমুহনী, আমরা বনমালীপুর, কৃষ্ণনগর, এখানে জল জমছে, জল জমে যাচ্ছে, নিষ্কাশন হচ্ছে আমরা বলছি। কিন্তু চন্দ্রপুরে যেটা হচ্ছে সেটা তো জমা জল নয়। চন্দ্রপুরে আমরা দেখতে পাচ্ছি সেখানে মানে জাতীয় সড়কের ওপর দিয়ে নদীর মতো জল বইছে। এখন হাওড়া নদীর জল সেখান থেকে বেরিয়ে আসছে, কাটাখালের জল বেরিয়ে আসছে। এখন হচ্ছে সেই যে জায়গাগুলোকে ঠিক করা, আগামী দিনে এগুলো যাতে না হয়, অতি বৃষ্টি হলেও এগুলো থেকে কিভাবে আমরা বাঁচতে পারি, সেগুলো সিদ্ধান্ত কবে এবং কিভাবে নেওয়া হবে? না, এটা তো অ্যাকচুয়ালি সরকারকে অবশ্যই নিতে হবে এই জায়গাটাতে সিদ্ধান্ত। দেখুন, প্রথম আমি জানি না বলে আমি জিনিসটা মানে আমি সরকারকে একিউজ করব না, কিন্তু আমি দু একটা জিনিস বলবো। সেটা হচ্ছে এই যে ধরুন কিছু কিছু কাজ আছে, ডিসিল্টিং করা হয়েছে কিনা বা কাটাখালের জল, আমার একটা প্ল্যান থাকবে। দেখুন, আগরতলা শহর আপনার এই বাটির মতো, কড়াইয়ের মতো সব আমরা জানা আছে। এর ভিতরে আমাদের কিন্তু একটা মিনিমাম ধরুন প্রবলেম থাকবে, ন্যাচারাল ডিজাস্টার আসবে, কিন্তু এর ভিতর আমাদের একটা প্ল্যান থাকবে এটা কত মিনিমাম আমাদের মানে ক্ষতি করে, অসুবিধা তৈরি করে আমরা আমার জনগণকে আমি বেস্ট সার্ভিসটা দিতে পারি। যেমন আপনি যেটা বললেন এক্ষুনি, শহরেরটা 2 ঘন্টা চলে যাচ্ছে, কিন্তু সাউথ যেটা আছে চন্দ্রপুর সাইডটা, ওই সাইডটার জন্য সরকারকে ওইভাবে অল্টারনেটিভ যে আপনার অ্যারেঞ্জমেন্ট করতে হবে কিছু একটা। এখন এই অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট কি করতে হবে এটা তো আর এখানে বলা যাবে না, কিছু একটা তো করতেই হবে। এটা অ্যাজ পার। আরেকটা হচ্ছে যে ডিসিল্টিং করার যে কথা এর আগেও বলে, আমিও বলেছিলাম, ধরুন এই ওয়ে তৈরি করা, মানে আপনার জলটা তো কোথাও না কোথাও নিয়ে অ্যারেঞ্জ করতে হবে, ফেলতে হবে আপনাকে। আপনি তো আপনার জলটা ধরুন বাংলাদেশে আপনি পাঠাতে পারতেন না ও ফুল ফ্লো, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাদের অল্টারনেটিভ রুট রাখতে হবে। বা ধরুন আপনার যে জলটা আসছে ওয়াটার সোর্সটাকে আপনার ডাইভার্ট করতে হবে যেখান থেকে আসছে। এইভাবে ছোট ছোট আপনার ডিসিশন গুলো নিয়ে আপনাকে ওভারঅল একটা প্ল্যান তৈরি করতে হবে যে আমি এটাকে এভাবে আমি ওভারঅল ম্যানেজমেন্ট এটাকে, যা বলে কি হয় জল উঠবে হয়তো মিনিমাম হবে, মিনিমাইজ হয়ে যাবে। ধরুন না 50% আমি মিনিমাইজ করলাম। অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ বাবু, আজ ফোনে আপনি এতটুকু সাজেশন অবশ্যই দিয়েছেন। তবে আমরা এই বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব, আমরা টক শোতে বসবো যাতে আরো বিস্তারিত আলোচনা করা যায়। অসংখ্য ধন্যবাদ আপনি সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, বছর ঘুরতে না ঘুরতেই আবার চোখের সামনে সেই ভয়ঙ্কর পরিস্থিতি। আবার আমরা কি দেখছি? আমরা দেখছি মাত্র 9 মাস আগে, অর্থাৎ গত আগস্ট মাসে যে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই বন্যা পরিস্থিতি আবার শুরু হয়েছে। এখন গতবারের মতো কি এবার হবে? আবার 3 দিনের মাথায়, 3 দিনের বৃষ্টিতে শুধু আগরতলা শহর নয়, আমরা খোয়াইয়ের বিস্তীর্ণ এলাকাও কিন্তু দেখেছি যে জলমগ্ন হয়েছে। তো আমরা একটু চেষ্টা করব এই মুহূর্তে খোয়াইয়ের কি পরিস্থিতি সেটা জানার। আমাদের প্রতিনিধি সাথে আমরা কথা বলার চেষ্টা করব। শেখর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি খোয়াই থেকে আমাদের বিস্তারিত জানাবেন। শেখর, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। শেখর, কি এই মুহূর্তে কি পরিস্থিতি খোয়াইয়ের? দেখো দাদা, এই যে বর্ষা চলছে, বর্ষার মধ্যে খোয়াইয়ে এরকম প্রথম দিকে কোনো ক্ষতি হয়নি, কিন্তু গেল 2 দিনে খোয়াইয়ে বেশ ক্ষতি হয়েছে। খোয়াইয়ের পুরান বাজার অর্থাৎ উত্তর দুর্গানগর এলাকা দিয়ে কিন্তু আজকে শরণার্থী শিবির খোলা হয়েছে এটা, এবং সেখানে যেমন দেখো হরকুমার অঙ্গনারী সেন্টার এবং পূর্ণিমা হাই স্কুল, এই দুইটা সেন্টারে তোমার শরণার্থী শিবির করা হয়েছে যথারীতি। যে এরকম ভাবে হরকুমার অঙ্গনারী সেন্টারে অর্থাৎ 3 নম্বর খোয়াই পৌর পরিষদের 3 নং ওয়ার্ডে